নাটকে যেমন পট পরিবর্তন হয়, সিনেমায় কলকাতা থেকে কার্শিয়াংয়ে গমন, সেই রকম এই কাহিনী স্থানকাল পাত্রের কিছু পরিবর্তন ঘটেছিল গত পর্বে। স্থানটি নিরিবিলি ছিল আর কাছাকাছি শালের পাতলা জঙ্গল ছিল। ছোট মতন একটা বাংলো বাড়ি ছিল, সামনে দিয়ে কাঁচা রাস্তা চলে গেছে পশ্চিমের দিকে। দু চারটে ইউক্যালিপটাস গাছও চোখে পড়েছে বাংলোর কাছাকাছি। আর সময়টা ছিল বিকেলের শেষ। নমস্কার, আমরা শুনছি বিমল করের লেখা বৃদ্ধস্ব ভার্যা। আজ শুনে নেব অন্তিম পর্বে কী আছে। তাহলে আসুন শুনে নেওয়া যাক আজকের পর্ব। সেই দিন সারদা আর রেবার মধ্যে যে কথোপকথন হচ্ছিল, তার মধ্যে সারদা হাত তুলে রেবাকে থামিয়ে দিলেন। নিজের একটু কেমন যেন মনে হলো, একটু কড়া করে যেন কথা বলে ফেলেছেন। সামান্য চুপ করে থেকে বললেন, যা করেছো বেশ করেছো, কিন্তু ওই বাঘের মুখে এই অধমকে ঠেলে দিলে। এটা কেমন হলো জানো? ছাগলের গলায় দড়ি বেঁধে বাঘকে নেমন্তন্ন করা। এখন আমি কি করব? রেবা হেসে ফেলেছিল, বলল, বাঘকে আমরা সামলাবো। ও তোমাদের কর্ম নয়। 32 বছরে আমিই পারলাম না, আর তোমরা সামলাবে? তা হ্যাঁ পরিমল, কি লিখেছো টেলিগ্রামে? লিখেছি, সারদাদা সিরিয়াসলি ইল, কাম ইমিডিয়েটলি উইথ দিদি। আমি ইল? অসুস্থ? সিরিয়াসলি অসুস্থ? এসব কেন লিখলে? আমার চেহারাটা কি ইলের মতো দেখাচ্ছে? সর্বনাশ করলে তুমি হে। একেই তো মাত্র 15 মাইল দূরে পালিয়ে এসে বসে আছি। বসে বসে ব্লাব ঝাড়ছি। হিমালয় টিমালয় পর্যন্ত চালিয়েছি চিঠিতে। তার ঠেলা সামলাতেই বাবার নাম ভুলে যাব। আর তার ওপর মুরগির আন্ডা ওড়ানো, ঘি দুধ সেবন। এই চেহারাকে ইল বলে চালানো কি সোজা কথা? তোমার দিদি কি কচি খুকি? ঝিনুকে দুধ খায়? ওরে বাবা, এই কি সর্বনাশ করলে তোমরা! ডবল ব্লাব। আমার মাথার চুল উপড়ে ফেলবে তোমার দিদি। পরিমল, আমায় বরং এখানেই সমাধি দিয়ে দাও। রেবা জোরে হেসে ফেললে, পরিমলও। পরিমল বলল, বাহ, অসুখ হতে পারে না? আপনার অসুখ হয়েছে। কি অসুখ? কি অসুখ? পরিমল ঝঞ্ঝাটে পড়ে গেল। কোন অসুখ করবে সারদাদার? কোন অসুখ? 5-7টা অসুখের নাম যেন ওর গায়ে জড়িয়ে ফাঁদে লেগে গেল। ঝট করে একটা নামও মনে পড়ল না। তারপর ঝপ করে নিউমোনিয়ার নামটাই মাথায় এলো প্রথম। পরিমল বলল, নিউমোনিয়া? নিউমোনিয়া? তুমি মুখে বললে আর অমনি নিউমোনিয়া হয়ে গেল? অত সহজ ব্যাপার? হাই টেম্পারেচার, বুক কনজেশন, 2-4টে বুক ফাটানো কাশি, এসব পাবো কোথায়? সারদা বললেন। পরিমল পড়ল ফাঁপড়ে, কানের ডগা চুলকে বলল, জন্ডিস হতে পারে না? সারদা নিজের চোখ দেখালে। আমার চোখ কি হলুদ? গা ফ্যাকাশে? নেওয়া আরও ডিফিকাল্ট। পরিমল স্ত্রীর দিকে তাকালে। রেবা 2-4টে অসুখের নাম করল, ওই ছোটোখাটো অসুখ। ডায়রিয়া, ডিসেন্ট্রি গোছের। তাতেও সারদা খুশি হলেন না। লিখেছে সিরিয়াসলি ইল, আর এখন বলছে ডায়রিয়া। রসিকতা নাকি? সারদা বললেন, একটা আজে বাজে ছুতো করে ডেকে পাঠালে তোমার দিদি কি ভাববে বলো তো? তা তো বুঝতেই পারছো। ভাববে কলকাঠিটা আমি নেড়েছি। আমার ইজ্জত তো যাবেই, আর তোমাদেরও রক্ষে থাকবে না। রেবা বলল, আমাদের ওপর বর্দি এমনিতেই রেগে আগুন হয়ে গিয়েছে। আপনি এতদিন ধরে রয়েছেন এখানে, আমরা কেন কিছু জানাইনি।
তোমাদের ওপর রাখবে কেন? সারদা বললেন, তোমরা বলবে জামাইবাবু বাড়িতে রেগুলার চিঠি লেখেন, আমরা কেমন করে বুঝবো তিনি কিছু লুকিয়ে রাখছেন? রেবা বলল, দিদিকে অত সহজে বোঝানো যায়? ঠিকই বুঝে নেবে, সবই ষড়যন্ত্র। পরিমল বারবার ঘড়ি দেখছিল। ঝাপসা অন্ধকারে চাঁদ উঠেছে। বলল, আমি আর দেরি করব না, স্টেশনের দিকে এগোই গিয়ে। সারদা বললেন, তা তো এগোবে, কিন্তু আমার কি হবে? পরিমল উঠতে উঠতে বলল, আমি স্টেশন থেকে দিদিকে ম্যানেজ করতে করতেই আসব। বলবো যে হঠাৎ খুব বাড়াবাড়ি হয়েছিল, আমরা ভয় পেয়ে টেলিগ্রাম করেছিলাম। সারদা তো এখন ভালো, কোনো ভাবনা নেই আর। সারদা যেন বিরক্ত হয়ে বললেন, তোমাদের মতো হাঁদা আমি আর জীবনে দেখিনি। তোমার দিদিকে না হয় বললে বাড়াবাড়ি হয়েছিল, কিন্তু কিসের বাড়াবাড়ি তা বলতে হবে না? বাড়াবাড়িটা কিসের, কোন রোগের, বলতে হবে না? পরিমল বলল, ম্যালেরিয়া। এই বন জঙ্গল জায়গা, এখানে মশা টশা খুব, তা হঠাৎই ম্যালিগন্টান টাইপের ম্যালেরিয়া হয়ে গিয়েছিল। 103-4 জ্বর, ভীষণ কাঁপুনি, বিকার। ও সে আমি ম্যানেজ করে বলে দেব। ওই রকম বিকট ম্যালেরিয়াটা গেল কোথায়? সারদা জিজ্ঞেস করলেন। জ্বরটা ছেড়ে গেছে কাল রাত্রে কিংবা আজ সকালে। ম্যালেরিয়ার জ্বর যখন তখন ছাড়তেই পারে, কারোর কিচ্ছু বলার নেই। কি মুশকিল। সারদা বললেন, আমার চেহারাটাকে তো ম্যালেরিয়া রোগীর মতন করতে হবে। চকচক করছে চেহারা, কামানো মুখ, মাথায় জবা কুসুমের গন্ধ। এইখানে ম্যালেরিয়াকে আমদানি করবে কেমন করে? তুমি কনসিকুয়েন্সটা একেবারে বুঝতে পারছো না পরিমল। তোমার দিদি পুলিশের মেয়ে, ওদের রক্তের মধ্যে সন্দেহ। অত সস্তায় শ্রীমতী উমা শশী গুপ্তকে ভোলানো যাবে না। পরিমল সমস্যায় পড়ল। সময় হয়ে আসছে, তাকে স্টেশনে যেতেই হবে, কম করেও মিনিট 15 পথ। জিপ গাড়িটা খারাপ হয়ে পড়ে আছে, নয়তো গাড়ি নিয়েই চলে যেত। পরিমল বলল, কিন্তু আমায় তো যেতে হবে, ট্রেনের টাইম হয়ে আসছে। রেবা চুপচাপ কিছু ভাবছিল। হঠাৎই মুখটা তুলে বললে, তুমি যাও, আর দেরি করো না। আসার সময় একটা কিছু জোগাড় করে নিও, দিদিকে আবার হাঁটিয়ে এনো না, হাঁটতে পারবে না ও। সারদা বললেন, গড়িয়ে এনো। রেবা হেসে ফেলল। পরিমলকে বলল, অসুখের কথা, মানে কি হয়েছিল তোমায় বলতে হবে না। বলো যে শরীরটা জামাইবাবুর খুব খারাপ হয়ে গিয়েছিল, এখানে ভালো ডাক্তার নেই, যাকে ডেকে দেখানো হয়েছিল তিনি বলেছেন হার্টের অসুখ। পরিমল একবার সারদার দিকে তাকালো। সারদা যেন হাল ছেড়ে দিয়েছেন। বললেন, তাই বলো, হার্ট তো আর দেখা যায় না, ওটাই যা ভরসা। পরিমল ঘরের দিকে চলে গেল, হয়তো জামাটা পাল্টাতে, জুতো জোড়া পরে নিতে। সারদা সিগারেটটা আবার ধরিয়ে নিলেন। একটু পরেই পরিমল বেরিয়ে এলো। বলল, আমি তাহলে আসছি। এই বলে সে গেটের দিকে চলে গেল। রেবা চায়ের পাত্র গুছিয়ে নিতে লাগলো। সারদা সামনের দিকে তাকিয়ে খুব পরিষ্কার চাঁদের আলো দেখতে পেলেন। এতক্ষণ ঠিক লক্ষ্য করেননি। বললেন, আজই কি পূর্ণিমা? রেবা চাঁদের দিকে তাকালো। বলল, বোধ হয়, গতকালও চাঁদটা এরকম ছিল। সারদা বললেন, পূর্ণিমায় আমার যে যোগিনী রাধামায়ের সঙ্গে সাক্ষাতের কথা ছিল। এই বলে বেশ বড় করে নিঃশ্বাস ফেললেন সারদা। সে আবার কে? রেবা জিজ্ঞেস করলে। সারদা বললেন, সে হলো সাক্ষাৎ মোহিনী, যোগিনী, জাতিস্বর, অপরূপ লাবণ্যময়ী কামিনী। বয়স 40-এর স্লাইটেই পারে। আমার জন্ম জন্মান্তরের গাঁট ছড়া। তোমার দিদিকে ওটা লেটেস্ট দিয়েছিলুম, ওতেই উমারানী কাত হয়ে পড়তেন।
তা হচ্ছিলও একটু একটু, তোমরাই তো সব গন্ডগোল করে দিলে। রেবা মুচকি হাসল, চায়ের পাত্র গুছিয়ে নিয়ে উঠতে উঠতে বলল, আপনার ঘরের বিছানাপত্র সব ঠিক করে দিচ্ছি, খানিকটা পরে গিয়ে শুয়ে পড়বেন। আপনি কিন্তু হার্টের রোগী। এই বলে হেসে উঠল। সারদা বিছানায় শুয়েই ছিলেন। বড় বড় দুটো জানালার একটি মাত্র খোলা। ঘরে আসবাবপত্র বেশি নেই। সারদার খাটটিও ছোট, একার মতন। ঘরের কোণের দিকে কেরোসিনের টেবিল বাতি জ্বলছে। এখানে ইলেকট্রিক নেই। গায়ে একটা মোটা কম্বল চাপিয়েছেন সারদা। রেবা চাপিয়ে দিয়ে গেছে। কম্বল না চাপালে নাকি অসুখ অসুখ দেখায় না। সারদা এই সন্ধ্যাবেলা কম্বল চাপা হয়ে ঘামছিলেন। ঘামটা তার ভালো লাগছিল না, কিন্তু হার্টের রোগী হিসেবে এটা সহ্য করছিলেন। মুখটা তার এতই পরিষ্কার যে কিঞ্চিত মলিন না করলে চলছিল না। তাই সারদা সামান্য পাউডারের সঙ্গে কাগজ পোড়া ছাই মিলিয়ে মুখে মেখে নিয়েছেন পাতলা করে। উপায় নেই, শুয়ে শুয়েই বোধহয় তিনি ভগবানের নাম জপছিলেন। এমন সময় গাড়ির শব্দ। সারদার বুকটা কেঁপে উঠল। উমা কি এসেছে নাকি আসেনি? সামান্য পরে গলার আওয়াজেই বোঝা গেল উমা শশী ছেলেকে নিয়ে হাজির হয়েছেন। সারদার বুক ধকধক করতে লাগলো। গলা কাষ্ঠবধ। গলগল করে ঘামতে লাগলেন। ছেলেবেলায় বলির পাঠা সম্পর্কে তার যত মমতা ছিল, নিজের ওপর তার চেয়েও বেশি মমতা হচ্ছিল। বলির পাঠা হতভাগ্য জীব, কিন্তু মানুষ আরও হতভাগ্য। পাঠার স্ত্রী থাকে না, আর মানুষের থাকে। অন্তত সারদার রয়েছে। দরজায় পায়ের শব্দ। সারদা চোখের পাতা বুজে ফেললেন। জিভ গলার দিকে টানতে লাগলো। বুক আওয়াজ মারছে। নিজের কানে শুনতে পাচ্ছিলেন সারদা। চোখ বন্ধ করে সারদা বুঝলেন ঘরে উমা শশী, রেবা, পরিমল আর তপু এসে দাঁড়িয়েছে। আস্তে গলায় কথা বলছিল রেবা। ডাক্তার বলেছেন একেবারে চুপচাপ শুয়ে থাকতে, সারা শব্দ যেন না হয়। যত ঘুম হয় ততই ভালো। জামাইবাবু প্রথম দিকে বেশ ভয় পাইয়ে দিয়েছিলেন। কাল রাত থেকে ভালো। আজ সকালে দু একবার বিছানায় উঠেও বসেছিলেন। বিকেলে চা খেয়েছেন। এখন বোধহয় ঘুমোচ্ছেন। ডাকবো? থাক, তোকে ডাকতে হবে না, আমি দেখছি। এই বলেই উমা শশী বিছানার কাছে এসে দাঁড়ালেন। সারদা চোখ বুজেই থাকলেন। কম্বলের তলায় হাত পা কাঁপছিল। আলোটা একবার আনতো, উমা শশী বললেন। বলেই বিছানায় বসতে গেলেন। কুলোতে পারলেন না, কোনো রকমের বসলেন। কপালে হাত দিলেন সারদার, বুকে হাত রাখলেন। পরিমল আলো হাতে এসে দাঁড়ালো। বোধহয় আসার সময় পোলতেটা আরও কমিয়ে দিয়েছিল। তারও হাত কাঁপছিল। উমা শশী স্বামীর মুখের ওপর আরও ঝুঁকে পড়ে কি যেন দেখলেন নিবিষ্ট চোখে। তারপর বললেন, বড্ড ঘেমে গেছে, কম্বলটা চাপিয়ে দিয়েছিস কেন? জানালাটা খুলে দে। নিজের হাতে কম্বলটা সরিয়ে দিলেন উমা শশী। রেবা জানালাটা খুলে দিল। উমা শশী বললেন, তোয়ালে টোয়ালে একটা দে, ঘামটা মুছিয়ে দিই। এত ঘাম গায়ে জমলে তো সর্দি কাশি হয়ে যাবে। এই বলে কি খেয়াল হলো। তারপর আবার বললেন, আচ্ছা থাক, আমি হাতে পায়ে জল দিয়ে কাপড় চোপড়টা ছেড়ে এসে বসছি, তারপর যা করতে হয় করব। রেবা বলল, সেই ভালো, চলো তুমি কাপড়টা ছেড়ে একটু চা খেয়ে নাও, জামাইবাবুর ঘুমটা ভাঙুক। উমা শশীরা চলে গেলেন। পরিমল শুধু দাঁড়িয়ে থাকল। সারদা খুব সাবধানে চোখ খুললেন। তারপর পরিমলকে বললেন, কি বলল হে? কিছুই না। সে কি, স্টেশন থেকে এতটা পথ এলো, কিছুই বলল না? অসুখের কথাই জিজ্ঞেস করছিলেন। তুমি হার্ট ট্রাবল বলেছ তো? বলেছি। তা কেমন মনে হচ্ছে? ভয় পেয়েছে বুঝলে?
ওয়ারিড? তাই তো মনে হলো। কোনো ফায়ারিং করলো না? কই করলো না। খুবই আশ্চর্যের কথা। দেখি কি হয়। যাও, তুমি বাতিটা রেখে পালাও। পরিমল চলে গেল। সারদা বিছানায় শুয়ে শুয়ে ভবিষ্যৎ চিন্তা করতে লাগলেন। গিন্নির মতিগতি খানিকটা অন্যরকম মনে হচ্ছে। গলা স্বরটাও যেন কেমন নরম লাগলো। কপালে বুকে হাত দেবার সময় হাতের চাপটা ভালোই লেগেছিল। তাহলে কি শ্রীমতী উমা শশী একটু কাবু হয়ে পড়েছেন? কিছুই বোঝা যাচ্ছে না। গা ধুয়ে কাপড় ছেড়ে উমা শশী একবার স্বামীর বিছানায় এসে বসেছিলেন। সারদার গায়ের ঘাম তখন অনেকটাই শুকিয়ে গেছে। শাড়ির আঁচলে বুকটা মুছিয়ে দিলেন কর্তার। সারদা ঘুমের ভান করে চোখ বুজেই থাকলেন। কর্তার মুখটা মুছিয়ে আঁচলটা কাঁধে ওঠাতে কিসের একটা গন্ধ মতন লাগলো। গন্ধটা নাকের কাছে এনে শুঁকে নিলেন। সারদা বার দুই উহ আহ করলেন ঘুমের ভানের মধ্যেই। উমা শশী কিছুই বললেন না। খানিকটা পরে উঠে বোনের কাছে চলে গেলেন। অনেকক্ষণ থেকেই সারদা একবার ছেলেকে ডাকা ছুতো খুঁজছিলেন। পেরে উঠছিলেন না উমা শশীর ভয়ে। সুযোগ পেলেন আরও খানিকটা পর। পরিমল মাঝে মাঝেই তদারকি করতে আসছিল। অবশ্য ঠিক তদারকি নয়, উমা শশী আর রেবার মধ্যে যেসব কথা হচ্ছিল আড়ালে তার সমাচার জানাতে আসছিল। সারদা ভাইরাকে বললেন, একবার তপুকে ডেকে দিতে পারো? বি ভেরি কেয়ারফুল। তপু এক সময় চোরের মতন এসে ঘরে ঢুকল। সারদা বললেন, কিরে, পজিশন কি? তপু বলল, তুমি খুব টাইমলি রিট্রিট করেছ, নয়তো কামানের গোলা খেতে। আমরা আর পজিশন ধরে রাখতে পারছিলাম না। সারদা বললেন, আমার আরও একটা দুটো ফাইনাল অ্যাসেল্টের ইচ্ছে ছিল, তোমাদের মেসোমাসেই ডোবালে। তপু ফিসফিস করে বলল, না না, আরও অ্যাসেল্ট হলে আমরা সরে যেতাম। এই বলে তপু আর দাঁড়ালো না, পালিয়ে গেল। সারদার ভালো লাগছিল, তিনি তো শেষ পর্যন্ত জিতেছেন। কিন্তু ভালো লাগাটা স্থায়ী হচ্ছিল না, ভয় হচ্ছিল। ঠিক ভরসা পাচ্ছিলেন না। উমা শশীর সঙ্গে নিভৃত সাক্ষাতে তার যে কি অবস্থা হবে সে শুধু ভগবানই জানেন। আশামাত্র স্বামীর সমস্ত কৃতিত্ব উমা শশী নিজের হাতে নিয়ে নিয়েছিলেন। কাজেই রাত্রে সারদার চঞ্চনে খিদে হওয়া সত্ত্বেও 1 কাপ দুধ আর 2টো মামুলি বিস্কুট ছাড়া আর কিছুই জুটল না। হার্টের অসুখে পেট হালকা রাখতে হয়, নয়তো গ্যাস উঠে বুকে ঠেলা মারবে। উমা শশীর বাবা হার্টের রোগে মারা গিয়েছিলেন, আর তাছাড়া কত কিছুই না শুনেছেন তিনি। রাত হলো। সারদার খাটটা ছোট। উমা শশী নিজের শোবার জন্য মেঝেতেই কম্বল বিছিয়ে একটা বিছানা পেতে নিলেন। রেবা পরিমল অনেক আপত্তি করেছিল, উমা শশী কোনো কিছু শোনেননি। স্বামীর অসুখ, তাকে তো সারা রাত বসে বসেই কাটাতে হবে, নজর রাখতে হবে রোগীর ওপর। ওই একটা কম্বল মাটিতে পাতা থাক, ওতেই হয়ে যাবে। খাওয়া দাওয়ার পার চুকে গেলে উমা শশী সারদার ঘরে এসে দরজায় ছিটকিনি তুলে নিলেন। পাশের ঘরটা রেবাদের, তার পাশে ছোট মতন বসার ঘর, তপুর বিছানা হয়েছে সেখানে। ঘরে এসে উমা শশী আরও একটু জর্দা মুখে দিলেন। বোধহয় আগেরটুকু কম হয়ে গিয়েছিল। বাতিটা কমিয়ে দিলেন। জানালা দুটো দেখলেন, ঠান্ডা আসছে সামান্য। মাথা দিকে জানালাটা ভিজিয়ে দিলেন। পাশের দিকেরটা খোলাই থাকলো। ঘরে চাঁদের আলো আসছে না, কিন্তু গায়ে গায়ে দাঁড়িয়ে আছে। সারদার পেটে খিদে, অনেকক্ষণ সিগারেটও খেতে পারেননি, বেশ অস্বস্তি লাগছিল। তার উপর উমা শশী ঘরে এসে ছিটকিনি তুলে দেবার পর থেকেই সন্ত্রস্ত হয়ে উঠেছিলেন। উমা শশী হঠাৎই পা দিয়ে নিজের বিছানাটা গুটিয়ে দিলেন। দিয়েই সারদার বিছানার কাছে এসে বললেন,
মটকা মেরে অনেকক্ষণ পড়ে আছো, দেখাচ্ছি তোমায়, ওঠো। সারদা চোখ বুজেছিলেন, আরও চেপে চোখটা বুঝলেন। কানে যেন শুনতেই পাননি, ঘুমিয়ে রয়েছেন। ঠেলা মারলেন উমাশশী। ন্যাকামি হচ্ছে, বুড়ো ঘুঘু। সারদা আরও ঘাবড়ে গেলেন। বুঝতেই পারলেন না তারা হার্টের রোগটাকে আঁকড়ে থাকবেন নাকি বিসর্জন দেবেন। চোখ খুলে জড়ানো গলায় বললেন, আহ, কে? বুকের বাঁ দিকটায়, বলেই বাঁ হাতে বুকটা চেপে ধরলেন। উমাশশী খানিকটা ধাক্কা মেরে স্বামীকে খাটের একপাশে সরিয়ে দিয়ে পাশে বসলেন। মাথায় কাপড় নেই, গায়ের আঁচলটাও বুকের তলায় নেমেছে। সারদা বুঝতে পারলেন আত্মরক্ষা না করলে অবধারিত পতন। উমাশশী স্বামীর বুকে জোরে একটা খোঁচা মারলেন। এখনো ঢং করে চোখ পিটপিট করছো? তাকাও ভালো করে, নয়তো চোখ গেলে দেব। সারদা তাকালেন, বললেন, আমার বুকে ব্যথা, খোঁচা মেরো না, মরে যাব। তোমার বুকে আমি কিল মারব, বলেই উমাশশী সত্যিই মুঠো পাকালেন। সারদা ভয়ে ধর্মর করে উঠে বসলেন। হাত নয় তো হামাদিস্তে উমাশশীর, বার দুই বুকে পড়লে পাঁজরা ভেঙে যাবে। সারদা বললেন, হচ্ছেটা কি? তুমি কি আমায় মারধর করতে এসেছো? কি করতে এসেছি তা বোঝাচ্ছি তোমায়। আগে বলো, নগদ 400 টাকা কোথায়? সারদা সম্মানে লাগলো, বললেন, তোমার কাছে টাকার হিসেব দিতে হবে? হবে, আমার টাকা, আমি যা খুশি করব। চেঁচামেচি করো না, আস্তে কথা বলো। ঘরে তোমার ডাকাত পড়েনি, বেহায়া মদ্য। আমার আলমারি ভেঙে সংসারের টাকা নিয়ে পালিয়ে এসেছো, চোর কোথাকার। আবার বলছো তোমার টাকা। সারদা আর অশান্তি বাড়াতে চাইছিলেন না, বললেন, টাকা ফেরত পাবে, গোটা 50 খরচ হয়ে গেছে। আংটিটা কোথায়? আছে। জামা প্যান্ট শাল সব আছে নাকি হারিয়ে গেছে? সব আছে, এদিকে ওদিকে পড়ে আছে, খুঁজে নাও গে যাও। উমাশশী কানই করলেন না, মুখটা বেঁকালেন, বললেন, তা বুড়ো বয়সে এই ঢং করবার কি দরকার ছিল? সারদা জবাব দিলেন না। রাগ, দুঃখ, অভিমান, অপমান সবই যেন তার মনটাকে তেতো বিমর্ষ করে দিচ্ছিল। মুখ গুম করে থাকলেন। উমাশশী বললেন, তা কথা বলছো না যে বড়, বোবা হয়ে গেলে? সারদা আরো খানিকটা চুপ করে থেকে বললেন, কি হবে বলে? তুমি আমাকে কুকুর বেড়ালের মতো করবে, সেরকম ব্যবহারই করো। উমাশশী যেন গালে হাত দিলেন। কুকুর বেড়ালের মতন করে আমি তোমায় দেখি? এত বড় কথাটা তুমি বলতে পারলে? 32 বছর বিয়ে হয়েছে, আমি বরং তোমার লাথি ঝাঁটা খেয়ে দিন কাটাচ্ছি। নেভার, তোমায় লাথি মারার মতন পায়ের জোর আমার নেই। বলো না, বলো না, ও কথাটি বললো না। আমায় তো মারছই, আবার বাবাকেও ছাড়ছো না। গুরুজন মানুষ, কবে স্বর্গে গেছেন, তাকেও তুমি রেহাই দিলে না। ছেলে মেয়ের কাছে ওইসব কুৎসিত কথা লিখেছ। কেউ লেখে? আমায় তুমি যা খুশি বলো, সারা জীবনই তো শুনছি। তাই বলে আমার বাবাকেও গালাগালি দেবে? সারদা বুঝলেন বাড়াবাড়ি হয়ে গেছে বোধহয়, বললেন, তোমার বাবা আমার ঠিক টার্গেট নয়, ওই তোমাকেই। জানি, কিন্তু কোন দোষটা আমার হয়েছে কর্তা? সারদা চুপ। উমাশশী বললেন, সেদিন তোমার দুধে মাছিও পড়েনি, টিকটিকিও পড়েনি, জাল একটু কম হয়ে গিয়েছিল।
তা আমার এই হাতির গত নিয়ে রান্নাঘরে বসে দুধ জাল দিতে আর পারি না আমি। এটাই তো আমার দোষ। দুধের কথা কেউ বলছে না। তবে কি সন্ধেবেলার কথা বলছো? সন্ধেবেলায় মাথা গরম কে করেছে, আমি না তুমি? কোথায় তোমার দাঁতের পাটি চশমা, সে কি আমি জানবো, নাকি আঁচলে বেঁধে রাখবো? সারদা গম্ভীর, কথা বলছেন না। উমাশশী বললেন, তার রাগের কারণ থাকবে তো। কথায় কথায় মেজাজ হম্বিতম্বি গালমন্দ, কোনখানটায় তোমার ত্রুটি হয়? রং গোপাল ঠাকুরের মতো করে রাখি। সারদা বললেন, গোপাল না গোবৎস? মানে? সেদিন তোমায় কতবার বললুম। বলতে গিয়ে থেমে গেলেন সারদা। কি বললে? সারদার গলায় আর কথা ফোটে না। বার দুই ঢোক গিলে বললেন, সেদিন সকালে তুমি যখন পুজো সেরে এসে কাপড় চোপড় ছাড়ছিলে, মাথা টাথা ঘষছিলে, চুল টুল এলোমেলো, কপালে চন্দনের টিপ, সেমিজ টেমিজ ইয়ে হয়নি, তখন আমি তোমায় কি বলেছিলাম? কি বলেছিলে? বলার মধ্যে তো দেখলাম রসরসিকতা করে ওই হতকুচ্ছিত তোমার গীত গোবিন্দ গাইছিলে। গাইছিলাম, কিন্তু হতকুচ্ছিত কোন জিনিসটা গিয়েছি? গেয়েছ, আমি যেন কচি খুকি। তোমার ওইসব বাজে বাজে বিগলিত বসনং টসনং আমি বুঝি। যত সব অসভ্যতা। তুমি কিছুই বোঝো না, সারদা রোয়াব করে বললেন যেন। বুঝি না? আমার বাবা আমায় মুখ্য করে তোমার হাতে তুলে দিয়েছিল নাকি? তোমার ওই আদি ক্ষেতের নিতম্ব, ঘটকুচ, তালফল সবই বুঝি কর্তা। কার সঙ্গে ৩২ বছর ঘর করলাম তা কি আর জানি না? সারদা বললেন, তা বোঝই তো সেই দিন কেন বুঝলে না, যখন বললাম দেহি মুখ কমল মধুপানম? বুঝবো না কেন? খুবই বুঝেছি। তা তখন ওই চচ্চড়ে আলোয় ঘরের মধ্যে তোমার মধুপানের বহরটাই বা কেন হয়? ঢঙের বয়স তোমার ফুরোয়নি? এক একটা সময়ের এক এক রকম মুড। তখন একটা মুড এসেছিল, এখন ওসব কথা বলা মিনিংলেস। উমাশশী কয়েক মুহূর্ত স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকলেন। তারপর গায়ের আঁচল আরও আলগা করে জামার বোতাম খুলে খাটেই শুয়ে পড়লেন। সারদা বিছানায় বসে। উমাশশী বললেন, মেঝে থেকে বালিশটা এনে শুয়ে পড়ো, বাতিটা নিভিয়ে দাও, কেরোসিনের গন্ধ আমি সইতে পারি না। খাটটা ছোট, উমাশশীর ওই শরীরের স্থান কুলিয়ে সারদার দেহটি ধরবে কি না তা বুঝতে পারলেন না সারদা। টেনে টুনে একটু জায়গা হতে পারে। সারদা বললেন, তোমার কষ্ট হবে। উমাশশী জবাব দিলেন, আমার কষ্ট নিয়ে তোমায় আর ভাবতে হবে না। এই ৩২ বছর অনেক ভেবেছ। এই বলে একটু থেমে আবার বললেন, এই ২০-২৫টা দিন ঘরে একলা খাটে শুয়ে থেকেছি, আর বুকটা আমার হু হু করেছে। উমাশশী মুখে হু হু শুনে সারদা লাফ মেরে মাটিতে নামলেন এবং অত্যন্ত তড়িৎ গতিতে বাতি নিভিয়ে মাটির থেকে বালিশটা তুলে এনে স্ত্রীর পাশে শুয়ে পড়লেন। স্বামীর দিকে পাশ ফিরে শুনলেন উমাশশী। মুখ থেকে পান আর জর্দার গন্ধ আসছিল। সারদা স্ত্রীর মোটাসোটা হাতটি বুকে টেনে নিয়ে বার কয়েক নিঃশ্বাস ছাড়লেন। ছাড়তে ছাড়তে বললেন, তুমি শুধু দেহি মুখ কমল মধুপানম ও পর্যন্তই দেখলে উমারানী। তার কলাইন পরেই রয়েছে, তুমসি মম ভূষণং তুমসি মম জীবনং তুমসি মম ভব জলধি রত্নম। তুমি আমার ভূষণ, তুমিই আমার জীবন। উমাশশী রঙ্গ করে বললেন, থাক থাক, অত ভূষণ টুষণ আর করো না। তোমার তো আবার বুকের ব্যথা,
হাতটা ছাড়ো, বুকে লাগলে ব্যথা করবে। সারদা বললেন, বুক জড়িয়ে যাচ্ছে। তোমার হাতটা এখনো কেমন নরম। কি গো, আঙুলের গাঁটটাট ফুলেছে নাকি? এখন তো পূর্ণিমা, বাতে কষ্ট হচ্ছে? উমাশশী মাথা নেড়ে বললেন, বাতের কথা বাদ দাও, ও তো তোমারই দোসর। সারদা খুবই খুশি হলেন। স্ত্রীর সঙ্গে অঙ্গে প্রত্যঙ্গে বাত হয়ে থাকার বাসনাই তার ছিল। বললেন, বোষ্টমদের সেই গানটা জানো না? সেই রকম। তোমার গায়ে বাত হয়ে জড়িয়ে থাকাও যে কত শান্তির। আহা! উমাশশী একেবারে এক অদ্ভুত কাণ্ড করলেন। স্বামীর গালে তবলার বোল তোলার মতন করে একটা চুমু খেতে গেলেন, পারলেন না। তাই এই বয়সে কি আর তা সম্ভব? ছপ করে শব্দ হলো কেমন। পানা জর্দার ছোপ আর গন্ধ লেগে গেল সারদার গালে। সারদা চোখ বুজে বললেন, এটা সেই দিনের, আজকের আরেকটা দাও। অন্য গালটা ফিরিয়ে দিচ্ছি, লাইক এ ক্রিশ্চান। দুজন যখন পরমানন্দে চোখ বুজে আছেন, উমাশশী তখন বললেন, তা হ্যাঁ গো, তুমি তো এইখানে বসে বসেই চিঠিগুলো লিখতে। খামের ওপর ছাপ পড়তো ধ্যাবড়া ধ্যাবড়া। কেমন করে পড়তো? সারদা বললেন, সে তোমার ছেলে জানে। আমি তো আলগা স্ট্যাম্প লাগিয়ে দিতাম খামে। তোমার ছেলে চিঠি পেয়ে সেগুলো তুলে পুরনো ধ্যাবড়া ডাক টিকিট লাগিয়ে দিত। উমাশশী অবাক। ও মা, এসব ছেলে মেয়েরা করতো? কি সর্বনেশে ছেলে মেয়ে! তাই দেখতাম, ওরা চোর চোর ভাব করে থাকতো। তুমি নেই, তাতেও ওদের মন খারাপ দেখতাম না। সারদা বললেন, এটা ওদের ফাদারের সঙ্গে উইথ অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। আরে তপুই তো আমাকে ভোরবেলায় সাইকেলে সুটকেস ঝুলিয়ে স্টেশনে পৌঁছে দিয়ে গেল। উমাশশী চুপ। খানিক পরে বললেন, ছি ছি, ছেলে মেয়েকেও একেবারে বাপের মতন তৈরি করেছ। বুঝবে ওরা মজা, সবাই তোমার উমা হবে না, বুঝলে? এই বলেই কি খেয়াল হলো উমাশশীর। বললেন, তা ছেলে মেয়েদেরও বলেছ নাকি? সেদিন তুমি আমার কাছে কি খেতে চেয়েছিলে? সারদা জোরে হেসে ফেললেন, বললেন, ধুৎ, আমি কি সত্যি ছাগল নাকি? ওয়াইফ হাজব্যান্ডের ব্যাপার, ওদের কি বলতে আছে? তাহলে কেমন লাগলো এই মজার গল্প? কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর খুব তাড়াতাড়ি ফিরছি আরেকটি অন্য গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।